আসসালামু আলাইকুম। ক্ষুদ্র খামারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান আজিম। ক্ষুদ্র খামারের আজকের আয়োজনে দেখতে পাচ্ছেন আমি কোনো খামারে না, আমি বসে আছি মালিক উমর ভাইয়ের সাথে। মালিক উমরকে নতুনভাবে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেওয়ার মতো কোনো কিছু নেই। বাংলাদেশের যত খামারি আছে বা খামার প্রেমিক আছে, গরু পাগলা যাকে আমরা বলে থাকি, সবাই এক নামে মালিক উমর ভাইকে আমরা সবাই চিনি। চিটাগং ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের জেলা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও চিটাগংয়ের অনেক পরিচিত সুপরিচিত খামার হোমল্যান্ড ডেয়ারির স্বত্বাধিকারী আমার সাথে বসা। তো মূলত আজকে আমরা মালিক উমর ভাইয়ের সাথে অনেকগুলো বিষয় নিয়ে ডিসকাস করব। সবগুলো হয়তো এক পর্বে সম্ভব হবে না। তো আমরা প্রথম পর্বে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে খামারের শেড নির্মাণ বা বাসস্থান সম্পর্কে। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? জি ওয়ালাইকুম সালাম, ভালো আছি ভাইয়া। ভাইয়া, আপনার কাছে প্রথমে যে জিনিসটা আজকে জানতে চাইবো সেটা হচ্ছে আসলে এই গরুর ঘর নির্মাণ নিয়ে আমাদের মধ্যে অনেক ধরনের কনফিউশন কাজ করে। আবার অনেকে এমনও দেখা যায় যে গরুর ঘর তৈরি করতে যায় 20 লাখ টাকা খরচ করে ফেলে, এরপর আর গরু কেনার টাকা থাকে না। এই বিষয়টাকে নিয়ে যদি আপনি একটু বিস্তারিতভাবে বলতেন। এই ঘর তৈরিটা নিয়ে আসলে আমাদের এখানে অনেক রকমের বিতর্ক আছে। বিতর্ক মানে এখন এটা কেন করে আমি আসলে বুঝি না এটা। বাট আপনারা তো অনেকগুলা খামারে গেছেন, আমার খামারেও গেছেন, এক একটা ঘরে এক রকম। নর্থ বেঙ্গলে যান, ঘরগুলো একরকম, বরিশালের দিকে যান আরেক রকম, আমাদের নোয়াখালীর দিকে যাবেন আরেক রকম। কারো বাড়ির মানে যার যেরকম স্পেস আছে। আমরা তো ইউরোপ বা আমেরিকা না। আপনি ইউরোপে যাবেন, গরু ঘরগুলা দেখবেন বিশাল বিশাল, পাশে বিশাল গ্রেজিং ল্যান্ড। পাকিস্তানে একরকম, পাকিস্তানে আরেক রকম, ওরা ডেজার্ট এরিয়ার মধ্যে গরু পালে। পাঞ্জাবে যান আরেক রকম, ওইটাও কিন্তু ডেজার্টেড এরিয়া। এবং ডেজার্টেড এরিয়া এবং টেম্পারেট কান্ট্রি মানে শীতের দেশ, এই দুই জায়গায় ঘর দেখবেন যে আপনি অলমোস্ট কাছাকাছি। শীতের দেশের ঘরগুলো ক্লোজড, ডেজার্টেড এরিয়ার ঘরগুলো হলো ফাঁকা। আর আমরা যারা ট্রপিক্যাল কান্ট্রিতে আমাদের দেশ হলো ছোট, জায়গা কম, ব্রিড ইউনিফর্মিটি নাই। আপনি গরু ছেড়ে পালা বেঁধে পালা নিয়ে একটা বিতর্ক কিন্তু ইদানিং হচ্ছে। এখন আপনি ছেড়ে বেঁধে পালতে পারবেন কিভাবে? ছেড়ে পালতে পারবেন আপনার যদি সবগুলা একই রকমের গরু হয়, আপনার সবগুলা একই ব্রিডের গরু হয়, একই টেম্পারমেন্টের গরু হয়। আপনি এখন এইগুলার তো ছেড়ে পালার জন্য প্রস্তুতি করেন না। আপনি ছেড়ে পালার জন্য প্রথম কাজ হইলো আপনি জন্ম হওয়ার পরে বাছুরটাকে ডিহর্নিং করতে হবে। ডিহর্নিং মানে এই যে মুন্ডি বানানো। হ্যাঁ, এই মুন্ডি নিয়ে যদিও ইদানিং অনেক রকমের প্রতারণা হচ্ছে, বাট এই ডিহর্নিং করা বা পোল যেটা বলে, এটা ছেড়ে পালার জন্য প্রথম শর্ত। কারণ গরু যে আপনি ছেড়ে পালবেন, এক নাম্বার হলে সিং থাকলে নিজেরা গুতাগুতি করবে। আবার যারা ভিতর ঢুকবে পরিচর্যা করার জন্য ওদেরও গুতা দিতে পারে। সমস্ত সেফটি হিসাব করে আপনার ছেড়ে পালা বেঁধে পালা, ছেড়ে পালার জন্য আপনি যদি প্রস্তুতি করেন না, আমরা হঠাৎ করে সিঙ্গালা গরু কতগুলো দিচ্ছেন একসাথে, সেইটা গুতাগুতি করে দেখবেন যে একটা আর কার্পেট ফাটায় ফেলাইছে, এদিকে হয়তো একজন ঘাস নিয়ে ঢুকছে, ওরে মারছে পিছন থেকে আরেকজন। এটা তো হয় না, তাই না? আমাদের কিন্তু ইউরোপের মতো এরকম শত শত একর জায়গা খালি পড়ে নাই, যেখানে আমরা গরুরে প্রথম ঘরের ভিতরে ছাড়তে পারবো, এরপরে ঘরের থেকে খুলে দিলে পিছনে মাইলের পর মাইল জায়গা। আমরা ট্রপিক্যাল দেশ, আমাদের দেশ ছোট দেশ, ছোট্ট একটা দেশের মধ্যে 18 কোটি মানুষ। মানুষের জন্য মানুষ থাকার জায়গা এবং এই মানুষের জন্য ফসলের ক্ষেত, এই দুটোটা আমাদের এনশিওর করতে হয়। আরবানাইজেশনের কারণে অনেক ফসলের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন আরো বেশি যদি এরকম গরুর জন্য যদি আবার অতটুকু জায়গা আমরা নিয়ে নিই, তখন কি হবে? তখন দেখবেন যে মানুষ খাইতে পারতেছে না, অথবা মানুষ থাকার জায়গা পাচ্ছে না। এখন আপনার পয়সা আছে, আপনি হয়তো একটা 20 তলা বিল্ডিং করলেন ছোট জায়গার মধ্যে, কিন্তু সবাই তো এটা পারবে না। গ্রামের দিকে তো এটা পারতেছে না। ওই যে প্রচুর জায়গা কিন্তু নষ্ট হচ্ছে। আমি আগে ছোটবেলায়, ধরেন এখন থেকে 40 বছর আগে, আমার দাদার বাড়িতে যাইতাম, দাদার বাড়ির সামনে দাঁড়াইলে 3 মাইলের মধ্যে কিছু ছিল না, ডাইনে বামে কিছু বাড়ি ছিল, 2-3 মাইল পর্যন্ত দেখা যেত। এখন আমার দাদার বাড়ির সামনে আবার আমার বাবার বাড়ি,
যদিও কেউ থাকে না, বাট 4 একর জায়গা নিয়ে আমার বাবা একটা বাড়ি করে গেছে, এর পরপরই আরেকটা বাড়ি হয়েছে, এর ডান পাশে আরেকটা বাড়ি, এইরকম। এখন কিন্তু ওইরকম যে 2-3 মাইল পর্যন্ত ফসলের ক্ষেত দেখা যায় না, তাহলে অনেক জায়গা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমাদের এই জন্য ওইরকম যে আমি ছেড়ে পালবো ঘরের ভিতরে বা বাইরে খুব একটা সুযোগ কিন্তু নাই। তারপরও হ্যাঁ, যাদের রিসোর্স আছে, যার হয়তো 50 একর জায়গা একত্রে আছে, উনি ছেড়ে পালুক, কিন্তু যার নাই সে কি করবে? আমার সামর্থ্যই আছে 2টা গরু পালার, আমি এই 2টা গরুর জন্য একটা ওপেন হাউজিং যদি করি, আমার 2টা গরু ধরেন একটার দুধ দেয় 30 লিটার আর একটা দুধ দেয় 10 লিটার। আপনারা খেয়াল করছেন কিনা জানি না, স্বভাবতই যেই গরুগুলা কম দুধের হয় ওদের মেটাবলিক রেট অনেক হাই, ওরা অনেক বেশি খেয়ে ফেলে খুব দ্রুত, এবং সে অনেক বেশি চটপটে থাকে। আবার যেটা 30 লিটারের গরু সে কিন্তু নর্মালি একটু লেথার্জিক থাকে। আপনার যদি সবগুলো 30 লিটার থাকে, সবগুলো 10 লিটার থাকে, কোনো সমস্যা নেই। আবার টেম্পারমেন্টের ভিন্নতা থাকে, যেটার মধ্যে দেশির পার্সেন্টেজ বেশি বা শাইওয়ালের পার্সেন্টেজ বেশি, ওই গরুগুলা একটু কম্পারেটিভলি বদরাগী। আবার ওর মধ্যে মানে এই যে আমাদের ইন্ডিয়ান ব্রিড গুলা যেটার মধ্যে বেশি থাকবে, এটা দেশি হোক, শাইওয়াল হোক, তারপর হোক, বা আমাদের এই যে দেশি যেগুলো অনেকগুলো ব্রিডের মিক্সচারের, যেটা আপনি যে কোনোটার সাথে ক্রস করবেন তার টেম্পারমেন্ট থাকবে আর একরকম। আবার যেটার মধ্যে হলস্টিন পার্সেন্টেজ 75% বেশি, তার টেম্পারমেন্ট আরেক রকম। তাহলে আপনি সব গরু ছেড়ে বলতে পারবেন না। আবার যার জায়গা নাই সেই রকম, হয়তো ঘরের পাশে জায়গা আছে 6 ফিট, ওইখানে হয়তো 2টা গরুর জন্য আপনি একটা ছাপড়া বানলেন, এটা করলেন। তাইলে প্রথম কথা হইলো যে আপনার কি আছে রিসোর্স, এইটার উপরে বেসিস করে ডিসিশন নিতে হবে যে আপনি কিভাবে ঘর করবেন। যার যতটুকু রিসোর্স আছে, যতটুকু জায়গা আছে, ওই জায়গা হিসাব করে এবার চিন্তা করতে হবে যে আমি কি ছেড়ে পালবো না বেঁধে পালবো, ছেড়ে পালার মতো আমার সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা, আবার ছাড়িয়া পারলে আমার সবগুলা গরু কি ইউনিফর্ম কিনা। ছেড়ে পালতে হলে সবগুলা গরু আপনার ইউনিফর্ম হইতে হবে, পোল হইতে হবে, যেটা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলে সম্ভব না, এটা সম্ভব না। বাট আমাদের কিছু কিছু বিশেষজ্ঞ ওনারা প্রচার করতেছেন, কেন করতেছেন আমি জানি না। সামহাও ওনাদের হয়তো ইউরোপ আমেরিকা প্রচুর ঘুরার সৌভাগ্য হয়েছে, ওনারা ওইখান থেকে দেখে এসে করতেছেন। বাট ওনারা কি খেয়াল করেন নেই যে ইউরোপ আমেরিকাতে সবগুলা গরুর শিং নাই, পোল, সবগুলা গরু ইউনিফর্ম। আপনি একটা ফার্মে ঢুকেন, ওদের হার্ড অ্যাভারেজ বলে একটা কথা আছে। হার্ড অ্যাভারেজ মানে এই ফার্মে হয়তো ধরেন হার্ড অ্যাভারেজ 12,400 লিটার, মানে এলো কি এই ফার্মের সবগুলা গরুই প্রতি ল্যাকটেশনে 12,400 লিটার গড়ে দুধ দেয়। এইটার অর্থ হলো কোনোটা হয়তো 11,000 লিটার দেয়, কোনোটা 13,000 লিটার দেয়। কিন্তু এইরকম না যে কোনোটা 2,000 লিটার দেয়, কোনোটা 30,000 লিটার দেয়। তা ওটা একটা মোটামুটি হার্ড অ্যাভারেজটা এইভাবে এরকম। আমাদের হইলো একটা 10 লিটার, একটা 20 লিটার, একটা 30 লিটার, একটা 25 লিটার, একটা 16 লিটার, একটা একরকম। কোনোটার মধ্যে অলস্টিন পার্সেন্টেজ আছে 75%, কোনোটাতে 60%, কোনোটাতে 62%, কোনোটাতে 50%, আরেকটাতে যাই দেখবেন 37.5%। এটার একটা টেম্পারমেন্ট এক এক রকম। দুধ দোয়ানোর সময় খেয়াল করবেন, কোনো কোনো গরু পা বাঁধতে হয়, লাথি দেয়, লাথি দেয়, গ্রাম অঞ্চলে আবার তাবিজও দেয়। হ্যাঁ, কিন্তু ওই তাবিজ তোমার কোনোটাতেই কাজ হয় না যতক্ষণ রশি দিয়ে বাঁধা না হয়। কোন কোন গরু আছে দেখবেন যে বাচ্চা যদি তার সামনে নিয়ে না বাঁধা হয়, উড়ে উড়ে লাথি দিয়ে থাকে। এটার অর্থ কি, ওই যেই গরুগুলোর মধ্যে আমাদের দেশি পার্সেন্টেজ বেশি থাকে, ওই গরুগুলা কিন্তু এই টাইপের তারা ইয়া করে। ওদের এই যে বাচ্চা বসলে যে লাথি দেয়, ওর কিন্তু নর্মালি টেম্পারমেন্ট হাই। বাট আপনি একটা ফ্রিশিয়ান বা 80% 70% ফ্রিশিয়ান বা পিওর ফ্রিশিয়ান, পিওর জার্সি, এগুলোর দেখবেন না কখনো লাথি দিতে। হবে এক্সেপশন, হবে 0.5%, 1%, বাট দেশি গরুর মধ্যে 80% দিয়ে এরকম আচরণ করবে। তো এখন আপনি এটা তো আসলে পারবেন না। আবার আমি কিছুদিন আগে দেখলাম, এটা সম্ভবত ফেসবুকেই দেখছি নাকি কে জানি বলতেছিল, 4 বন্ধু মিলে ফার্ম করতেছে। ওনারা 60 লাখ টাকা বাজেট করছে, কার তালে পড়ছে, বইটা ঘর বানাইছে 45 লাখ টাকা খরচ করে।
60 লাখ টাকা বাজেটের মধ্যে 45 লাখ টাকা দিয়ে ঘর বানাইছে 20টা গরুর জন্য। কেন আপনি এরপরে এবার আর টাকা নেই, এবার ব্যাংকে যেয়ে দৌড়াদৌড়ি করতেছে টাকার জন্য। আরে ভাই 20টা গরুর ঘর 4 লাখ টাকা খরচ করে বানানো যায়। আপনি আগে 4 লাখ টাকা দিয়ে 20টা গরুর ঘর তৈরি করেন এই 60 লাখ টাকার মধ্যে। আপনি 54 আর কত থাকে 4 লাখ হইলে আর 56 লাখ টাকা দিয়ে গরু কিনেন। আপনার এই গরু যদি ঠিকভাবে পালতে পারেন, যদি আপনার প্রশিক্ষণ থাকে, এটা মানে কি ওনারা না বুঝে না জেনে এসছে, কেউ একজনের তালে পড়ে। আমাদের কিন্তু এই মানে যদিও ইউটিউবের বিরুদ্ধে বলা উচিত না, বাট ইউটিউব আর ফেসবুকে আমাদের মানে সোশ্যাল মিডিয়াটাই সবচেয়ে বড় সমস্যা করতেছে। ভালো মানুষ হচ্ছে এখানে পাটপার বেশি, এবং তারা এই তাদের এই মানে কিছু কিছু বয়ান প্রচার করে নিজের স্বার্থে মক্কেল ধরার জন্য। আমি বলি হ্যাঁ, কিছু কিছু পিছিয়ে আছে ওনারা মক্কেল ধরার জন্য বয়ান প্রচার করে, এরপরে মানুষের সর্বশান্ত করে দিচ্ছে। এরকম কোন এক পীরের কপ্পরে পড়ে 45 লাখ টাকা শেষ 60 লাখ টাকার মধ্যে। এই যে এই কাজগুলো, তাহলে প্রশিক্ষণ আপনি আগে শিখতে হবে। আমাদের তো সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সবাই প্রশিক্ষণ বিমুখ, যে 10 লাখ টাকা দিয়ে খামার করবে কিন্তু 10,000 টাকা দিয়ে ট্রেনিং করতে রাজি না। আপনি সিম্পল একটা জিনিস দেখেন, আপনি ধরেন একটা ছোট দোকান দিবেন। কিসের দোকান? এই ধরেন একটা ছোট হোটেল দিবেন পাড়ার মধ্যে। আপনি কি করেন প্রথম হোটেল দেওয়ার আগে? কিভাবে চিন্তা করেন? আমি আগে চিন্তা করি এলাকাতে জনসমাগম কেমন আছে। না, আমি ধরেন সব ঠিক আছে, মানে জনসমাগম আছে, কাস্টমার সবই ঠিক আছে। আমি খালি হোটেল চালানোর ব্যাপারে, আমার এইখানে ধরুন ক্রাউডেড এরিয়া, অনেক মানুষ হবে, খাবে, আমি বিক্রি করব, কিন্তু খাইতে হইলে তো কোয়ালিটি হইতে হবে। তাহলে আমার কি লাগবে? আমি হয়তো ভালো রান্না জানি না, ভালো বাবুর্চি লাগবে, তাহলে বাবুর্চি লাগবে। এই একটা 2-3 লাখ টাকা খরচ করে একটা ছোট হোটেল করতে কিন্তু একটা ভালো বাবুর্চি খুঁজে, বা নিজে গিয়া কোথাও থেকে ভালো করে পাক শিখে আসে। আমি 2 লাখ টাকা দিয়ে যদি একটা ছোট রেস্টুরেন্ট করতে গিয়ে একটা ভালো বাবুর্চি খুঁজি, তাইলে আমি গরুর ফার্ম তো এখন 30 লাখ টাকার নিচে চিন্তা করাও আসলে উচিত না। হ্যাঁ, কারণ একটা গরুর দাম 2 থেকে 3 লাখ টাকা। আপনি হয়তো একদম গ্রাম পর্যায়ে থেকে খুঁজে খুঁজে যদি কিনতে পারেন, হয়তো আর একটু কমে কিনতে পারবেন। বাট আমরা নর্মালি যেটা করি যে শর্টকাটে কিনতে চাই, শর্টকাটে কিনতে গেলে 20 লিটারের একটা গরু কিনতে গেলে মিনিমাম 2 লাখ টাকা। এরকম আপনি 10টা গরু কিনলে তো 20 লাখ টাকা, আর বাকি ঘর বানানি, ওভারহেড সবকিছু মিলে যেতে আপনার 25-26 লাখ টাকা, 30 লাখ টাকা খরচ হয়েই যায়। আপনি 30 লাখ টাকা ইনভেস্ট করে বলতেছেন কোন রকমের প্রশিক্ষণ ছাড়া। এটা তো অ্যাবসার্ড। এবং এই ঘর বানানোর ব্যাপারে খুব একটা আমার এইখানে বলার কিছু নাই। আপনি যখন প্রশিক্ষণ নিতে যাবেন, যারা প্রশিক্ষক উনি কিন্তু শিখিয়ে দেবে, যে প্রশিক্ষণ নিবে তারাই শিখাবে। কারণ এখানে সবচেয়ে বড় জিনিস ছিল, অনেকে কিছুদিন আগেও মানে একজন ফোন করছে, তার আগে সবাই গেলে বলে যে আপনার ফার্ম ভিজিট করবো। আরে ভাই, আমার ফার্ম ভিজিট করে আপনার লাভ কি? এটা একটা টেন্ডেন্সি হয়ে গেছে যে না, হোমল্যান্ড ডেয়ারি দেখলেই মনে হয় সে একটা মানে গরুর ব্যাপারে বিশেষজ্ঞ হয়ে যাবে। আমার ফার্মটা একরকম, আমি আমার সমর্থ অনুযায়ী করছি। আরেকজনের ফার্মের দাম আরেক রকম, আরেকজনের ফার্মের দাম আরেক রকম। ফার্মের চেহারার সাথে প্রোডাক্টিভিটির সম্পর্ক নাই। আমার জায়গা যতটুকু আছে ওইখানে আমি ইউটিলাইজ করে ঘর বানাইছি। এখন আপনার জায়গা যদি অনেক বড় থাকে, তাহলে তো আপনি ওইভাবে ঘর বানাবেন। এইখানে আমার ফার্মের ঘর থেকে এটার কপি করে বলতে হবে, এইটা তো আপনি সাকসেসফুল হবো। তাহলে আপনার কি করতে হবে? ওই প্রশিক্ষণ নিতে হবে। কারণ প্রশিক্ষণ যখন নেবেন, তখন ওইখানে হাউজিং এর উপরে কেউ একজন বলবে, গরু চিনার জন্য আরেকজন বলবে, এবং সবসময় আপনি প্রশিক্ষণ নেবেন প্রফেশনাল, রেজিস্টার্ড প্রফেশনালদের কাছ থেকে। হ্যাঁ, এরকম পীর মুরব্বীদের প্রশিক্ষণ নিলে কিন্তু বিপদ। রেজিস্টার্ড প্রফেশনালস মানে আমাদের এই যে বিএলআরআই তে কিছু ট্রেনিং হয়, সবার ডেইরি ফার্মে কিছু ট্রেনিং হয়, 3 দিন 7 দিন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইয়েতে হয় যে ওইখানে কিন্তু মোটামুটি
এই হাউজিং একটা কনসেপ্ট ক্লিয়ার করে দেয়। যেমন আমি কয়েকটা ট্রেনিং করার সুযোগ হয়েছিল, আমি যতটুকু শিখেছি সেখান থেকে তারা যেটা বলে সেটা হচ্ছে ঘরটা হতে হবে পূর্ব পশ্চিমে, যেন উত্তর দিকের বাতাস যখন আসবে তখন দক্ষিণ দিক দিয়ে বেরিয়ে যেতে পারে, দক্ষিণ দিকের বাতাস যেন উত্তর দিক দিয়ে বেরিয়ে যেতে পারে, এবং দুই পাশে যদি নিম গাছ তারপরে তুলসী গাছ লাগানো যায় বাতাস ভালো থাকবে। তারপর হচ্ছে ঘরের মেঝেটা যদি ফ্যাটেনিং এর জন্য হয় তাহলে 4 ইঞ্চি ঢালু করতে হবে, যদি দেরি হয় তাহলে 2 ইঞ্চি ঢালু করতে হবে যেন পানি নিষ্কাশনটা ভালো থাকে। 6 ইঞ্চি একটা ড্রেন থাকতে হবে, ফ্লোর হচ্ছে 2.5 ফিট উচ্চতায় চারি দেওয়া যেতে পারে, চারির আবার গভীরতা 1.5 ফিট দেওয়া যেতে পারে। ঠিক আছে, তারপরে উপরের যে টিন বা উপরে যে ছাদটা দিব আমরা সেটা 12 ফিট বা 14 ফিট হলে ভালো হয়। এই ধরনের শিখেছিলাম আমি। এইটা ঠিক আছে, কিন্তু এখন আমার জায়গা যেটা আছে আমি এখন পূর্ব পশ্চিমে ঘর করতে পারতেছি না। আমার ঘরও এখন হ্যাঁ, তাইলে আমি কি ঘর করবো না? আমার হয়তো চিকন একটা জায়গায় আছে, এটা উত্তর দক্ষিণে, আমি কি ওরে বলতে পারবো না? এই জন্য প্রশিক্ষণ দিতে হবে, শিখতে হবে, এবং তারপরে গিয়া বাস্তবতা। এই যে অনেকের একটা ইয়ে হলো যে খালি আমি যে ফার্মে আর ফার্মে ঘুরে না, আগে আপনি এবিসিডি শিখেন। ধরেন আমি এখন ম্যাট্রিক পরীক্ষা দেবো, আমি জীবনে কোনোদিন যাইনি স্কুলে, কেজি পড়ি নেই, নার্সারি পড়ি নেই, 1 পড়ি না। আচ্ছা, কেজি নার্সারি বাদই দিলাম, আমাদের সময় ছিল না। আমার শিশুবান বড় ওয়ান ছিল, হ্যাঁ আমাদের ছিল, শিশুবানও ছিল না। আমি নিজে একমাত্র, আমার নিজের কোনো ক্লাস 1 এর অভিজ্ঞতা নেই, কারণ আমি জীবনে কোনো ক্লাস 1 এ পড়ি না। আমার বাবা ধরে নিয়ে আমার প্রথম দিনই ক্লাস 2 তে ভর্তি করাই দিছে। পরে এসে আমার আম্মার সাথে ঝগড়া, আমার আম্মা কয় যে তোমার মাথা খারাপ হয়েছে, ক্লাস 2 তে ভর্তি করে। আমার বাবা কইলো না, হেডমাস্টার ইন্টারভিউ নিয়ে ওই যে পাঠাইছে, সরাসরি কখন লাগাইছে, ওই সরাসরি কখন লগে আমার নিয়ে দিছে ক্লাস 2 তে। ওই সময় তো আসলে স্কুলে এরকম ইয়া ছিল না, কারণ সরাসরি কখন লিখতে পারছি, অতএব সে ডাইরেক্ট ক্লাস 2। এখন আমি তো 2 তে পড়ছি, 2 থেকে 3 তে গেছি, 3 থেকে এইভাবে করে আমি ম্যাট্রিক পরীক্ষা দিছি। এরপরে ধরেন 2 বছর পরে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিছি, এরপরে 3 বছর পরে অনার্স দিছি, এরপরে আবার 1 বছর পরে মাস্টার্স। এখন আমি যদি ডাইরেক্ট কিছুই পড়লাম না, হঠাৎ করে যাইয়া 25 বছর বয়সে গেলাম আমি মাস্টার্স পরীক্ষা দেবো, হবে না। এই জন্য ট্রেনিংটা কেন বেসিক, ওই যে আপনি 1, 2, 3, 4 এর যে পড়াটা, এটা আপনি ট্রেনিং এ প্রথম পড়বেন। এরপরে যে আপনার অ্যাডভান্স লেভেলের জন্য আপনার যেটা করতে হবে, প্রচুর পড়াশোনা করতে হবে। পড়াশোনা মানে কি এগ্রিকালচার ইউনিভার্সিটিতে না, এই দোকানে লাইব্রেরি গুলাতে দেখবেন বই পাওয়া যায়, প্রচুর বই পাওয়া যায়। গরুপালা বই 10 লেখকের, আপনি 30 লাখ টাকা খরচ করবেন গরু ফার্ম করতে, 10 লেখকের 10টা বই 50 টাকা করে বা 100 টাকা করে, 1000 টাকা যাবে, সবগুলা পড়ে ফেলেন, আপনি একটা আইডিয়া পাবেন। এরপরে এবার দেখেন যে আপনার জায়গা কি আছে, জায়গাটা দিয়ে আপনি কি উত্তর দক্ষিণে বাড়তেছেন না পূর্ব পশ্চিমে বাড়তেছেন। আপনি যেটা শিখে আসছেন এটাই সঠিক, যে আপনি যদি পূর্ব পশ্চিমে করেন, উত্তর থেকে দক্ষিণ দিকে, দক্ষিণ থেকে উত্তর দিকে, কারণ শীতকালে বাতাস আসবে আপনার উত্তর দিক থেকে, গরমকালে আসবে দক্ষিণ দিক থেকে। আপনি সারা বছরই একটা ভেন্টিলেশন, ভালো ভেন্টিলেশন পাবেন। এটা হইলো সবচেয়ে মানে ভালো উপায়। বাট এটার মানে এই না যে এটাই কোরআনের আয়াত, মানে এটাই করতে হবে এমন, এটাই করতে হবে এমন না। আপনার সুবিধা যেভাবে আছে, আপনার যদি এরকম হয় যে না আমার জায়গাটা লম্বা লম্বি এদিকে, এখন আপনি কি করবেন, আপনি এবার পূর্ব পশ্চিমে করেন বা উত্তর দক্ষিণে লম্বা লম্বি করেন। দরকার হলে ভেন্টিলেশনের জন্য 2টা এক্সস্ট ফ্যান লাগান এক্সট্রা। হ্যাঁ, এটা করতে হবে। অনেকে গ্রামে দেখবেন অনেক হাইল্ডিং গরু পালতেছে, একটা হয়তো ঘর, এটার 3 দিকই বন্ধ, কারণ কিভাবে হয়তো বাসার ফাঁকে দিয়ে একটা চিপা জায়গা আছে, একটা দিক খালি খোলা রাখার ব্যবস্থা আছে, ওদিকে হয়তো গ্রিল লাগানো, ওইখানে 2টা গরু বলতেছে, হাইল্ডিং গরু বলতেছে। আমি এটা গাজীপুর আমার বাসার পাশে দেখছি, মানে তার বাড়ির পাশে আরেকজনের বাউন্ডারি আছে, আর বাউন্ডারি থেকে তার বাড়ির পিছনের দেয়ালটার মাঝখানে 4 ফিট 4.5 ফিট জায়গা খালি আছে, সে এটার মধ্যে সুন্দর একটা গাভী লালন পালন করে। তো তাইলে এখন আপনি এই যে মানে আমরা সিম্পল ব্যাপার হলো যে হাউজিং নিয়ে যে উন্মাদনা, এটা কোনো দরকার নেই। আর গরুরে ছেড়ে পালা, অনেকে হয়তো হ্যাঁ মনে করতেছে এটা অ্যানিম্যাল রাইট, অ্যানিম্যাল ফ্রিডম, যাই কিছু মনে করেন, আমি ঠিক আছে ছাড়ের কোনো সমস্যা নেই,
কিন্তু ছাড়তে হইলে আপনি অনেক সাফিসিয়েন্ট জায়গা দিতে হবে। অল্প জায়গায় যদি বেশি গরু ছেড়ে দেন, সে দেখবেন প্রস্তাব পায়খানা করে একদম মানে ইয়ে হয়ে গেছে, নিজে আনকমফোর্টেবল থাকবে। আর যদি আপনার অনেক বেশি জায়গা থেকে ছেড়ে পালেন, যদি জায়গা কম থাকে বাইন্দা পারলে কিন্তু এটার পরিচর্যা করতে সুবিধা, দেখতে সুবিধা। আমরা যেমন আমাদের ফার্মে আমি নিজে পার্সোনালি বেঁধে বলতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করি, কারণ এই যে হাইল্ডিং গরুগুলা, এগুলা কিন্তু দেশি গরুর মতো না। এগুলার রোগ বালাই কিন্তু দেশি গরুর চেয়ে বেশি। কিছু কিছু গরু আছে আমাদের যেগুলা সবসময় আমরা দেখি যে এগুলার কোনো রোগ বালাই হয় নাই, কিন্তু কিছু কিছু গরু রোগ বালাই হবে। এবং কোনো একটা অসুখের আগের যে সিগন্যালটা কি, এই গরুটা কনসেন্ট্রেট আজকে কম খাইছে বা ঘাস একটু কম খাইছে। প্রথম আমরা সিগন্যালটা পাই কিন্তু এখান থেকে। আমি যখন 50টা গরু একত্রে ছেড়ে বলবো, আমি কিন্তু ওই সিগন্যালটা পাবো না। 50টা গরুর মধ্যে আপনি কোন গরুটা কম খাইছে কোন গরুটা বেশি খাইছে বুঝবেন 50টা একত্রে খাইলে। বাট আমি যখন ইন্ডিভিজুয়ালি বান্ধে, অন্তত যারা ছেড়ে পারলে তাদেরও উচিত, হ্যাঁ ঠিক আছে আমি ছেড়ে পালতে পছন্দ করি, ছেড়ে পারলাম, কিন্তু খাওয়ার দেওয়ার সময় আপনি বাইন্ধে রাখেন অন্তত 1 ঘন্টার জন্য হইল, যাতে আপনি বুঝতে পারেন যে সে খাচ্ছে কি খাচ্ছে না। আমরা যেমন একটা হাইল্ডিং গরু আমরা 9 কেজি কনসেন্ট্রেট দিই 2 বেলায়, আমরা প্রথমেই খেয়াল করি যে সে খাচ্ছে কিনা। যেমন আমি বাইরে থাকি, যেখানেই থাকি, প্রতিদিন কিন্তু 2 বেলা আমার ফোন করে জানানো হয় যে প্রতিটা গরু খাইছে কিনা। যদি কোনো একটা গরু কম খায়, যেমন আজকে সকালেও একটা গরু দেখা গেল যে একটু কম খাইছে, পরে আমরা বাট এই কম খাইছে মানে কি তারা আমরা অবজার্ভ করা শুরু করছি। শুরু করার পরে একটু হজমের ওষুধ দেওয়া হয়েছে, বিকালবেলা দেখা গেল ঠিক হয়ে গেছে। এটা মানে হলো যে অন্য কোনো সমস্যা না, টেম্পারেচারও ছিল না। বাট কম খাওয়ার সাথে সাথে আমরা কিন্তু এখন করতে পারছি। বহু সময় দেখা গেল যে একটা করে কম খাইছে, তার হয়েছে ম্যাস্টাইটিস, কিন্তু ম্যাস্টাইটিস দেখা গেল যে দোয়াইছে, সে ধরতে পারে নাই, কিন্তু কম খাইছে। কম খাওয়ার কারণে আমরা কি করছি, টেম্পারেচার নিছি। টেম্পারেচার নেওয়ার পরে যখন টেম্পারেচার হাই, এবার চারিদিক থেকে ঘুরে দেখো কি হয়েছে, হ্যাঁ কি হয়েছে, সে জবর কাটতেছে কিনা। তারপরে যখন দেখতেছে যে না বাকি সবও ঠিক আছে, ওলান হাত দিয়ে দেখো বস একটা ওলান মনে হয় একটু শক্ত শক্ত লাগে। তাহলে এই যে আপনি খালি খাওয়ার দিকে খেয়াল করলে আপনি কতগুলো জিনিস ধরতে পারবেন। এই জন্য যারা আপনি ছেড়ে পালেন কোনো সমস্যা নেই, কিন্তু খাওয়ার সময়টা অন্তত বেঁধে রাখেন, যেহেতু আমাদের ব্রিডটা ইউনিফর্ম না। আচ্ছা, ধন্যবাদ মালিক ভাই আপনাকে। ক্ষুদ্র খামারি বন্ধুরা, প্রথম পর্বের এই জায়গাতে বিদায় নিব। দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব হচ্ছে জাত উন্নয়ন নিয়ে বা ব্রিডিং পারপাস নিয়ে আলোচনা করব মালিক ওমর ভাইয়ের সাথে। আর ব্রিডিং পারপাস নিয়ে কিন্তু আমরা সবসময় সবচাইতে বেশি গুরুত্ব সবসময় যাকে দিয়ে থাকি সে হচ্ছে মালিক ওমর ভাই। সবসময় তার কাছ থেকে আমরা ব্রিডিং পারপাসের পরামর্শ নিয়ে থাকি। তো অপেক্ষা থাকুন, ইনশাল্লাহ আগামীকালই আপনাদের জন্য নতুন প্রতিবেদন আসবে, সেটা হচ্ছে কিভাবে আপনার গাভীর জাত উন্নয়ন করবেন। তো আজ এখানে বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।